লোক লোকান্তর যেন এক আতঙ্কের নাম। এই আতঙ্কময় কবিতাটির জন্য এ পর্যন্ত আমার কাছে 100-ও বেশি মানুষ মেসেজ করেছে। তো চলুন শুরু করা যাক আজকের এই কঠিন কবিতাটি। এই লোক লোকান্তর কবিতাটি মূলত আল মাহমুদের পার্সোনাল কবিতা। আর এই কবিতার মধ্যে তিনি প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করেছেন এবং প্রাকৃতিক সৌন্দর্য তার মনের মধ্যে বিরাজ করছে, তার মনে যে প্রভাব ফেলেছে সেই কথাগুলো তার কবিতার মাধ্যমে ব্যক্ত করেছেন। এই ব্যক্তিগত কবিতায় তিনি মূলত এটা বোঝাতে চেয়েছেন যে এই চিন্তাগুলো আমার, এই চিন্তা ভাবনা, এই চেতনা বোধগুলো শুধু আমার, এই ফিলিংসগুলো শুধু আমার, এই সকল অনুভূতি, এই সকল চিন্তা ভাবনার মধ্যে আর কারো প্রভাব নেই, আর কারো হাত নেই। তারপরে তার চিন্তাগুলো কি, তার ভাবনাগুলো কি, তার চেতনাবোধগুলো কি, সেগুলো তিনি বিভিন্ন উপমার মাধ্যমে এই কবিতায় আমাদের সামনে তুলে ধরেছেন। তো চলুন শুরু করা যাক আজকের কবিতাটি। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। কবি বলেছেন যে আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখির মতো। সাদা, অনেকে মনে করতে পারে যে সাদা বানানটা এখানে ভুল আছে, কিন্তু না, এটাকে ভুল বলা যাবে না, কারণ কবিদের নিজস্ব স্বাধীনতা রয়েছে, বানান ব্যবহারের, উপমা প্রয়োগের নিজস্ব স্বাধীনতা রয়েছে। কবিরা যা লিখবেন তাই সঠিক। যেমন একবার জসিমউদ্দিন তার প্রবন্ধ গ্রন্থ লিখেছিলেন যে ধান ক্ষেত, বানানটা লিখেছিলেন ক্ষয়কারে খেয়ে ত। এখন অনেক কবি সাহিত্যিকরা এই বিষয়টা নিয়ে রসিকতা করেছিলেন। অনেকে বলেছিলেন ও জসিমউদ্দিন ধান খেত, ক্ষয়কারে খেত খেত, জসিমউদ্দিন ধান খেত। এই বিষয়টা যখন তিনি জানতে পারলেন জসিমউদ্দিন, তখন তিনি আরেকটা রচনায় এই প্রতিবাদটি করলেন, বললেন যে আমি কবি, আমার নিজস্ব ক্ষমতা রয়েছে, নিজস্ব সব বানান ব্যবহারের ক্ষেত্রে আমার নিজস্ব পাওয়ার রয়েছে। আমি কিভাবে বানান ব্যবহার করব, কি উপমা প্রয়োগ করব, সেটা আমার ব্যাপার। যাই হোক, তো এটাকে বানান ভুল বলা যাবে না, কবিরা যা লিখে গেছেন সেটাই সঠিক। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি। সাদা বলা হলো কেন? কারণ সাদা কাগজে যেমন এক ফোঁটা যদি কলমের কালি দেওয়া হয় তাহলে সেটা বোঝা যাবে না কালিমা প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ সাদা কাগজের যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাবে না। সেই রকম তিনি বলতে চেয়েছেন যে আমার চেতনাটা সেই সাদা কাগজের মতো পরিষ্কার, কোমল, সত্যিকার পাখি। সাদা সত্যিকার পাখি যতটা সুন্দর, আমার চেতনাবোধ, আমার চিন্তা ভাবনা ঠিক ততটা সুন্দর। বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। কবির চেতনা সবুজ অরণ্য। সবুজ অরণ্য কিরকম? নির্মল, কোমল, সুন্দর একটা জায়গা। সেই নির্মল, কোমল, সুন্দর একটি জায়গার মধ্যে চন্দনের ডালে তার চেতনা বসে আছে। অর্থাৎ চন্দনের কাঠ একটি মূল্যবান কাঠ। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে আমার চেতনাটা এতটাই মূল্যবান, আমার চেতনা, আমার চিন্তা ভাবনা এতটাই গভীর, এতটাই অনন্য। মাথার ওপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা। তিনি বলতে চেয়েছেন যে বন্য পানলতা, পানলতা কখনো দেখেছো? পানলতা খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে থাকে, একটা এদিকে, একটা এদিকে, একটা ওইদিকে, একটা এইদিকে, এইভাবে সুন্দরভাবে পেঁচিয়ে 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 খুব সৌন্দর্য, মানে একটা সারিবদ্ধভাবে থাকে। অর্থাৎ আর সেই পানলতার মধ্যে যখন বাতাস বয় তখন সৌন্দর্যটা অনেক বেশি প্রকট হয়ে ওঠে। আর কবি বলেছেন যে আমার চেতনাটা ঠিক সেই রকম বাতাসে দোল খাওয়া পানলতার মতো। অর্থাৎ আমার চেতনাবোধ, আমার চিন্তা চেতনাটা ঠিক এতটা সৌন্দর্য, অর্থাৎ আমার চেতনাটা এতটাই অনন্য। তারপরে তিনি বলেছেন সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার। সুগন্ধ পরাগে, পরাগ, পরাগ কি সেটা জানো? পরাগ হচ্ছে ফুলের রেণু। ফুলের মাঝখানে পরাগ ধানিতে যখন হাত দিবা সূক্ষ্ম সূক্ষ্ম কিছু দানাদার কিছু জিনিস পাবা, সেগুলোই হচ্ছে পরাগ। তিনি বলেছেন যে সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার। অর্থাৎ সেই সত্যিকার সাদা পাখির ঠোঁটে সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে, তার সাথে তার চেতনাবোধ, তার চিন্তা তুলনীয়। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে আমার চিন্তা ভাবনা, আমার চেতনাবোধ, আমার চেতনা কোনো সাধারণ কোনো কিছুর সাথে তুলনীয় নয়, যেগুলো অসম্ভব
কল্পনীয়, যেগুলো আমাদের কল্পনার বাইরে, সেই সকল জিনিসের সাথে, সেই সকল বস্তুর সাথে কবির কল্পনা, কবির চেতনা, কবির চিন্তা ভাবনা তুলনীয়। আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং। আর দুটি চোখের কোটরে, চোখের কোটর বোঝো, চোখের কোটর হচ্ছে চোখটা যাকে অবলম্বন করে অবস্থান করতেছে, সেটা হচ্ছে চোখের কোটর। তিনি বলতে চেয়েছেন যে আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে চোখটা যাকে অবলম্বন করে রয়েছে ঠিক সেই রকম সুপারিও কিন্তু তার কোটরকে অবলম্বন করে অবস্থান করছে। সেই সুপারি কাটলে সুপারির কোটরের মধ্যে যে রং পাওয়া যায় বা যে কালার দেখা যায়, সেই কালারের সাথে কবির চিন্তা চেতনা তুলনীয়। সেই সুপারি কাটলে তার কোটরের মধ্যে কি রং থাকে সেটা কি আমরা এই নিয়ে কখনো ভেবেছি? কখনো ভাবিনি। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে তার চেতনা এতটাই গভীরে প্রবেশ করতে পারে যে আমরা কল্পনাও করতে পারি না। অর্থাৎ তার চেতনার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। পা সবুজ, নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। তিনি বলেছেন যে পা সবুজ, অর্থাৎ সেই সত্য সাদা পাখিটার পা কি সবুজ, অর্থাৎ সেই পাখিটা কি ছিল সবুজের মতো, অর্থাৎ সতেজ। তারপরে তিনি বলেছেন যে নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। তন্ত্র মন্ত্র, এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে নখের গঠন কখনো চিন্তা করেছো? নখের গঠন কিন্তু সেই তন্ত্র মন্ত্রের মতো, অর্থাৎ অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম স্তরে বিভক্ত। আর সেটা চন্দনের ডালের মতো, চন্দনের ডালও কিন্তু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম স্তরে বিভক্ত। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে আমার চেতনাগুলো এতটাই গভীর, এতটাই অনন্য আমার চেতনাগুলো। তাহলে চিন্তা করে দেখো কবিদের ভাবনা, কবিদের চেতনা কতটা অনন্য হতে পারে। কোথায় বন্য পানলতা, কোথায় তন্ত্র মন্ত্রের মতো যে নখ, তারপরে বলেছেন কোথায় সুপারির রং। এসব নিয়ে আমরা কখনো চিন্তা করেছি? না। কবিদের চিন্তা ভাবনা এতটাই গভীরে প্রবেশ করে। চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের ওপরে, তাকাতে পারি না আমি রূপে যেন তার এত ভয়। তিনি বলতে চেয়েছেন যে চোখ যে রাখতে নারী, এই নারী মানে কিন্তু রমণী নয়। ওই নারীর বানান হচ্ছে দীর্ঘিকার, নয়কায় না রয় দীর্ঘিকারের রি, কিন্তু এই নয়কায় না রয় হস্যইকার। এর অর্থ হচ্ছে না পারি। অর্থাৎ চোখ কবি রাখতে পারতেছে না, কি দেখে? রূপে যেন তার এত ভয়, অর্থাৎ এত সৌন্দর্য দেখে। অর্থাৎ সেই সত্যিকার সাদা পাখিটা এতটা সুন্দর, সেই সত্যিকার সাদা পাখিটা যে প্রাকৃতিক পরিবেশে চলাফেরা করে, সেই পরিবেশটা এতটাই সুন্দর যে কবি তার দিকে তাকাতেই পারতেছে না, ভয় লাগতেছে। একটা জিনিস বা কোনো জিনিস কতটা সুন্দর হলে তার দিকে তাকাতেই ভয় লাগে? যখন তোমার সত্তা সেই সৌন্দর্যটাকে নিতে পারবে না, তোমার মস্তিষ্ক তোমাকে সিগন্যাল পাঠাবে যে এতটা সৌন্দর্য তোমার জন্য অনুকূল নয়, তোমার জন্য প্রতিকূল, তখন সেটা ভয়ের সৃষ্টি করবে। তাহলে চিন্তা করে দেখো সেই সৌন্দর্যটা কতটা প্রকট। যখনই উজ্জ্বল হয় আমারে চেতনার মণি, মনে হয় কেটে যাবে ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি। চোখের মণি কি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ না? মণি যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই চোখ কি আর দেখতে পারবে? পারবে না। সেরকম তিনি বোঝাতে চেয়েছেন যে আমার চেতনা বোধটাও ঠিক সেই মণির মতোই, চোখের মণির মতোই ততটাই গুরুত্বপূর্ণ। তিনি বলতে চেয়েছেন যে যখনই উজ্জ্বল হয় আমার চেতনার মণি, মনে হয় কেটে যাবে ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি। অর্থাৎ সেই সৌন্দর্যটা দেখে আমার চেতনাও থমকে গিয়েছে। যেমন অনেক সুন্দর যখন একটা জিনিস আমরা দেখি তখন আমাদের চোখে কিরকম অবস্থা হয়ে যায়, কি বলবো, মানে আমরা থমকে যাই যে ওয়াও কি সুন্দর। ঠিক সেই রকম কবির চেতনাবোধটাও
এতটা সৌন্দর্য দেখে থমকে যাওয়ার মতো একটা অবস্থা। কিরকম অবস্থা? মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি। এই বাঁধনি কোন বাঁধনি? এই পার্থিব জগতের যত বেড়াজাল রয়েছে, যত বাধা বিপত্তি রয়েছে, তাকে বলা হচ্ছে বাঁধনি। অর্থাৎ এত সকল সৌন্দর্য দেখে কবির মনে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, মনে হচ্ছে যেন কবি পৃথিবীর সকল বাধা বিপত্তিকে পরাজিত করবেন, বাধা বিপত্তিকে ছিঁড়ে ফেলবেন। সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে সংসার সমাজ সবকিছু তুচ্ছ হয়ে যাবে। এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে যখন তুমি এমন একটা পর্যায়ে যাবে, যখন তোমার চিন্তা শক্তি তোমার এতটা বেশি প্রবল হবে, তোমার মানসিক শক্তি এতটা বেশি প্রখর হবে যে পৃথিবীর কোনো কিছু বাধাই তোমার কাছে আর বাধা মনে হবে না। সব কিছুকে উপেক্ষা করে তুমি তোমার চেতনাকে সেইভাবে পরিচালিত করতে পারবে। এটা সবাই পারে না, সাধারণত কবিরাই পারে। তাদের চিন্তা চেতনা গুলো এতটাই গভীর। আর এজন্যই তিনি বলেছেন যে সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। এটার ভাবার্থ হচ্ছে, যেমন হ্যাঁ, এখন তোমাদের সামনে আমি ভিডিও তৈরি করতেছি, কিন্তু আমার মনটা কোথায় আছে তা কি তোমরা বলতে পারো? পারো না। আমি শরীরীভাবে এখানে অবস্থান করতেছি, কিন্তু আমার মনটা যে কই আছে তা তো তোমরা বলতে পারো না। এর ভাবার্থ হচ্ছে এটাই, যে সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। অর্থাৎ সংসার সমাজ সবকিছু তুচ্ছ হয়ে যাবে কখন? যখন আমার চেতনা শক্তিটা ততটা গভীরে প্রবেশ করতে পারবে যতটা গভীরে কবিদের চেতনা প্রবেশ করে। লোক থেকে লোকান্তরে আমি স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান। এইবার আসল পয়েন্টে চলে আসছে কবিতার। লোক থেকে লোকান্তরে, কবিতার টাইটেল শিরোনামটা কিন্তু এবার চলে এসেছে। লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান। এটা আবার কেমন কথা? লোক থেকে লোকান্তর, অনেকে মনে করে লোক জনগণ মানুষ, আবার অনেকে মনে করে লোকান্তর মনে হয় গ্রামগঞ্জ হবে, কিন্তু আসলে বিষয়টা এরকমটা না। লোক থেকে লোকান্তরে আমরা ইহলোক শুনিনি, পরলোক, ইহলোক, পরলোক, এর সামনে ইহটা বাদ দাও, তাহলে থাকতেছে লোক। পরলোক, পরটা বাদ দাও, তাহলে থাকতেছে লোক। তার মানে কি? এই লোক মানে কি? ইহকাল পরকালের সাথে তুলনা করো, তার মানে ইহ লোক, এই লোকটা কি? কাল। কাল মানে কি? সময়। অর্থাৎ এই লোক মানে হচ্ছে সময়, কাল। অর্থাৎ লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি। অর্থাৎ লোকটা হচ্ছে এই জগৎ, যে জগতে আমি বাস করতেছি, যেখানে আমার শ্বাস প্রশ্বাস চলতেছে, এটা হচ্ছে লোক। আর লোকান্তর হচ্ছে সেই পরজগৎ, যেখানে আমি পরে পৌঁছাবো, যে অর্থাৎ লোকান্তরিত হব, সেই পরজগৎটা হচ্ছে লোকান্তর। লোক থেকে লোকান্তরে কবি স্তব্ধ হয়ে শুনে আহত কবির গান। অর্থাৎ কবির চিন্তা চেতনা, কবির ভাবনা সে লোকান্তর পর্যন্ত চলে যেতে পারে। যদিও এটা ধর্মমতে সম্ভব না, যে পরকাল কতটা ভয়ানক হবে সেটা আমরা ভাবতে পারবো না, কিন্তু আমাদের চেতনাটা ভাবতে পারে, ভাবার ক্ষমতা রয়েছে, কিন্তু সঠিকভাবে ভাবতে যদিও পারবে না ধর্মমতে, কিন্তু আমরা ইচ্ছে করলেই ভাবতে পারি যে এরকম। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে কবির চেতনাবোধটা এতটাই গভীর। সেই লোক থেকে লোকান্তরে কবি স্তব্ধ হয়ে কি শুনে? আহত কবির গান। এই আহত কবির গান বলতে তিনি বোঝাতে চেয়েছে এই জাগতিক যে স্বার্থপরতা, জাগতিক দুঃখ কষ্ট, যে হানাহানি, জাগতিক মায়া, জাগতিক বন্ধন, এই সকল মানে কবিকে, এই সকলকে তিনি বলেছেন যে আহত কবির গান। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন এই জাগতিক স্বার্থপরতা, বন্ধন, মায়া, মমতা, হিংসা, বিদ্বেষ কবিকে আহত করতেছে, কবিকে কষ্ট দিতেছে। আর এই সব বিষয়ের চিন্তাগুলো তিনি লোক থেকে লোকান্তর পর্যন্ত ছড়িয়ে যেতে পারেন। অর্থাৎ তার চেতনাগুলো লোকান্তর পর্যন্ত চলে যেতে পারে। অর্থাৎ এই জগৎ থেকে পরজগৎ পর্যন্ত তার ভাবনা, চিন্তা, চেতনাগুলো চলে যেতে পারে।
কবিতার আসন্ন বিজয়। কবিতার আসন্ন বিজয় বলতে তিনি বোঝাতে চেয়েছেন যে এই সকল বাধা বিপত্তিকে একসময় তিনি জয় করতে পারবেন। আজকে যেরকম আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারতেছি, একসময় এই সকল বাধা বিপত্তিকে জয় করে আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবো। তবে আর সেটাই হবে বিজয়, সেটাই হচ্ছে সার্থকতা। কবিতাটা আসলেই অনেক কঠিন ছিল, তবে ভিডিওটা যদি তোমরা কয়েকবার দেখো তাহলে কবিতাটা বুঝতে পারবা। আর যখন কবিতা বাস্তব জগৎ থেকে কল্পনার জগতে চলে যায়, কবিতাটা আসলেই আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। তবু আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো। এই ভিডিওটা আরেকবার দেখিও, সম্ভব হলে 2 বার 3 বার দেখিও, মনে হয় কবিতাটা সোজা হয়ে যাবে। ওকে। আর একটা কথা, আপনারা অনেকেই আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কথা বলেছেন যে ওখানে আসলে একটা মশারি টাঙানো থাকে। আসলে আমি যখন ভিডিও বানাইছিলাম তখনই এটা ভাবিনি যে আমার ভিডিওগুলো এত মানুষ দেখবে। আমি ভাবছিলাম যে কি আবল তাবল বকি, এগুলো কি মানুষ দেখবে, তাই কোনো অতটা গুরুত্ব দেইনি। তবে এখন যথেষ্ট চেষ্টা করতেছি। আর আমি হোস্টেলে থাকি তো, আর আম্মু থাকলে তো এখানে আমার মশারি বলেন, বিছানা বলেন, সব কিছু গুছিয়ে রাখতো। তবে অ্যাডমিশনের পর যখন আমি বাসায় ফিরে যাব তখন ভালো ব্যাকগ্রাউন্ড পাবেন, ভবিষ্যতে ভালো ব্যাকগ্রাউন্ড পাবেন এই আশা ব্যক্ত করতেছি। আর আমার 2টা নতুন চ্যানেল আছে, চ্যানেল 2টা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও ডেসক্রিপশন নিচে চ্যানেল 2টার লিঙ্ক দেওয়া আছে, চ্যানেল 2টা সাবস্ক্রাইব করবেন। চ্যানেল 2টাতে বর্তমান কোনো ভিডিও নেই, তবে সাবস্ক্রাইব করে রাখবেন এই কারণেই যে ভবিষ্যতে বলতে কিছুদিনের মধ্যেই সেখানে প্রচুর পরিমাণ ভিডিও আমি আপলোড করব। কিছুদিনের মধ্যেই আমি ফ্রি হয়ে যাব, ফ্রি হয়ে গেলেই প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করে রাখবো। সুতরাং এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, ইনশাআল্লাহ আপনার সাবস্ক্রাইব করাটা বিফলে যাবে না।